বিকেল 5টার সময় আমি রাস্তার মোড়ে কিশোরীর আসার জন্য অপেক্ষা করছিলাম। কিশোরী আজ বড্ড দেরি করছিল। তার পরক্ষণেই দেখলাম কিশোরী হঠাৎ তাড়াতাড়ি করে ছুটে আসছে। কাছে এসে হাঁপাতে হাঁপাতে বলল, আরে কিছু মনে করো না, আসলে অফিসে একজন আসেনি, তাই আজ আমার আসতে একটু দেরি হয়ে গেল। তাই ভাবছি কিশোরীর তো দেরি হয় না, তাহলে হঠাৎ এত দেরি করছে কেন? তাই এসেছো যখন, চলো এইবার যাওয়া যাক। হ্যাঁ হ্যাঁ, চলো চলো। এরপর আমি আর কিশোরী ঠাকুরমশাইয়ের বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। বিকেল পেরিয়ে সন্ধে হতে চলেছে। পথের ধারে একটা তেলে ভাজার দোকান থেকে তেলে ভাজা কিনে যখন আমরা ঠাকুরমশাইয়ের বাড়ির সামনে গিয়ে পৌঁছলাম, তখন আকাশে অন্ধকার বিরাজ করছে। কিশোরী দরজায় টোকা দিতেই চারি এসে দরজা খুলে বলল, ও কাকা বাবু, আসুন, ভেতরে আসুন। ঠাকুরমশাই কোথায়? বাবা ভেতরে শুয়ে রয়েছে, বাবার একটু অসুখ করেছে। আমি ব্যস্ত হয়ে বললাম, অসুখ? কি হয়েছে ঠাকুরমশাইয়ের? এই বলে ঘরের ভিতরে ঢুকে দেখলাম ঠাকুরমশাই খাটের ওপর চাদর মুড়ি দিয়ে শুয়ে আছেন। আমাদেরকে দেখতে পেয়ে উঠে বসে বললেন, আরে তোমরা এসো এসো, বসো। কি হয়েছে ঠাকুরমশাই, আপনার নাকি অসুখ করেছে? আরে সেরকম কিছু নয়, ঠান্ডা লেগে সামান্য কাশি হচ্ছে। ঠিক আছে, আজ তাহলে আর কষ্ট করে গল্প বলতে হবে না, তেলে ভাজা এনেছি, ওটা খান, মুখটা ভালো লাগবে। এই বলে দোকান থেকে কিনে আনা গরম তেলে ভাজার প্যাকেটটা ঠাকুরমশাইয়ের হাতে তুলে দিলাম আমি। ঠাকুরমশাই সেটা নিয়ে একটু হেসে চারিকে ডাকলেন, চারিমা এইটা নিয়ে যা তো ভিতরে। চারি এসে তেলে ভাজা নিয়ে ভিতরে চলে গেল। ঠাকুরমশাই একটু কাশতে কাশতে বললেন, শোনো, তোমরা সপ্তাহে এই একটি দিন আমার কাছে গল্প শুনতে আসো, তোমাদের সেই ভাগ থেকে আমি বঞ্চিত করি কি করে বলো তো? আমি মনে মনে ভাবলাম, আসলে ঠাকুরমশাই নিজে কারোর সাথে সেভাবে কথা বলার সুযোগ পান না, তাই সপ্তাহে এই একটি দিন আমাদের পেলে গল্প না বলে থাকতে পারেন না। যদি বলতে পারেন তবে তো ভালোই হয় ঠাকুরমশাই। ঠাকুরমশাই একটু গুছিয়ে বসে নিয়ে ভাবার ভঙ্গি করে বলতে শুরু করলেন, আমার এই ভবঘুরে জীবনে আমি বহু মানুষের সান্নিধ্য লাভ করেছি। তারা আমাকে অনেক স্নেহ করেছেন, অনেক ভালোবেসেছেন। অনেকের বাড়ি গিয়ে আমি খুব আদর যত্ন পেয়েছি, যদিও এই সব কথা তোমরা ভালোভাবেই জানো। আজ এদের মধ্যেই একজনের সাথে ঘটা ভয়াবহ একটা ঘটনার কথা বলবো। আজ যার কথা বলবো তার নাম মণিকান্ত রায়। ভবানীপুর গ্রামের একমাত্র মোড়ল ছিলেন তিনি। গ্রামের মোড়ল হওয়া সত্ত্বেও তার মধ্যে কখনোই কোনো অহংকার ছিল না। যথেষ্ট নম্রতা নিয়ে তিনি সকলের সাথে ব্যবহার করতেন। তার বাড়িতে আমি একবার আতিথেয়তা গ্রহণ করেছিলাম। খুব ভালো মনের মানুষ ছিলেন তিনি। সেইবার আমি ভবানীপুরের পাশের গ্রাম শিমুলগড় দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম। হঠাৎ যেতে যেতে দেখলাম আমার সামনের দিক দিয়ে একটা লোক ক্লান্তভাবে হেঁটে যাচ্ছে। পিছন থেকে দেখে কেমন যেন চেনা লাগলো। কাছে গিয়ে তাকে দেখতেই অবাক হয়ে গেলাম। আরে, এটা তো মণিকান্ত। ওর এই অবস্থা হলো কি করে? কোথায় গেল
সেই গোছানো পরিপাটি সুপুরুষ মানুষটি। এখন মণিকান্ত খালি পায়ে, পরনে একটা ছেঁড়া বস্ত্র, হেঁটে যাচ্ছে। মুখ দাড়ি গোফে ভরে গিয়েছে, মাথায় হালকা টাকও পড়ে গিয়েছে। শরীর রুগ্ন, জরাজীর্ণ চেহারা, এ কি অবস্থা! মনে মনে ভাবলাম, এ সেই মণিকান্ত যার বাড়িতে আমি আতিথেয়তা গ্রহণ করেছিলাম, আর তার এ কি অবস্থা! আমি মণিকান্তকে থামিয়ে বললাম, মণিকান্ত যে, কেমন আছো? ঠাকুরমশাইয়ের কথার মাঝে চারি এসে গরম চা আর তেলে ভাজা দিয়ে গেল। আমরা তিনজনেই গরম চায়ে চুমুক দিয়ে নিলাম। ঠাকুরমশাই আবার বলতে শুরু করলেন, তো মণিকান্ত থেমে নিয়ে আমাকে দেখে বলল, ও ঠাকুর, আপনি? হ্যাঁ, আমি। তা তোমার এরকম অবস্থা কেন? আর এদিকে যাচ্ছই বা কোথায়? আমার আর অবস্থা, এদিকে বাড়ি যাচ্ছি ঠাকুর। আমি অবাক হয়ে বললাম, বাড়ি মানে? তোমার বাড়ি তো ভবানীপুরে ছিল, তুমি আবার এখানে বাড়ি করলে কবে? ভবানীপুরের সে বাড়ি এখন আর আমার নেই। ওই বাড়ি আমার সমস্ত কিছু শেষ করে দিয়েছে ঠাকুর, গোটা পরিবার কেড়ে নিয়েছে। এখন আমি সর্বহারা, আর এখানে বাড়ি করিনি। এক মনিবের বাড়িতে কাজ করি, তারা আমাকে থাকতে দেয়, সেখানেই থাকি। এই কথা শুনে আমি অবাক হয়ে বললাম, কি হয়েছে মণিকান্ত? তুমি তো ওই গ্রামের মোড়ল ছিলে, কত বড় বাড়ি, সোনায় বাঁধানো সংসার, এরপর এমন কি ঘটলো যে এরকম বলছো? মণিকান্ত একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, ক্ষোভ। ক্ষোভ মানে? ব্যাপারটা একটু খুলে বলো তো দেখি, যদি আমি কিছু সাহায্য করতে পারি। এরপর পাশের একটা গাছতলায় বসলাম আমরা। মণিকান্ত বলতে শুরু করলো, ঠাকুর, আপনি সেবার আমার বাড়ি থেকে চলে আসার কিছুদিন পর আমার মেয়ের জন্য আমি এক সুপাত্রের সন্ধান করেছিলাম। একদিন সন্ধ্যাবেলা বাড়িতে বসে আছি, এক গ্রামের কৃষক এসে আমার সামনে দাঁড়ালেন। কি হয়েছে, কিছু বলবে? আগে মোড়ল মশাই, আমার নাম হচ্ছে গিয়ে ভোলা। আমার ছেলে আপনার মেয়ে মানে করবীকে খুব ভালোবাসে, ও আপনার মেয়েকে বিয়ে করতে চায়। ভর সন্ধ্যাবেলা অমন একটা কথা শুনে আমার মাথাটা গরম হয়ে গেল। ঠাকুর, তোর সাহস তো কম নয়, সামান্য একটা কৃষক হয়ে মোড়লের মেয়ের সাথে নিজের ছেলের বিয়ে দিতে চাও? হ্যাঁ আগে মোড়ল মশাই, সামান্য কৃষক বলবেন না, আমরা কৃষিকাজ করি বলেই তো আপনাদের সংসার চলে। ভোলার এই কথাতে আমি আরো রেগে গেলাম। বললাম, তবে রে এখানে আবার মুখে মুখে তর্ক হচ্ছে, যা এক্ষুনি আমার বাড়ি থেকে বেরিয়ে যা। কিন্তু ভোলা গেল না। তখন আমার পায়ে ধরে কাঁদতে কাঁদতে বলল, মোড়ল মশাই, আপনার মেয়েকে না পেলে আমার ছেলে আত্মহত্যা করবে বলেছে। কিন্তু আপনি বলুন, নিজের ছেলের মৃত্যুর কথা শুনে কোনো বাবা কি ঠিক থাকতে পারে? আমি জানি আমরা নিচু জাতি, কিন্তু তবু ছেলের কথায় আর ছেলেকে হারানোর ভয়ে একবার আপনার কাছে ছুটে এলাম। বাবা তো তাই ভয় লাগে, যদি সত্যি সত্যি ছেলেটা কিছু করে বসে। তখন আমি বুঝতে না পারলেও এখন আমি ভোলার কথাগুলো বুঝতে পারি। ঠাকুর, ওর কথাগুলোর মধ্যে কতটা দরদ লুকিয়েছিল। কিন্তু তখন আমার মাথার মধ্যে কি কাজ করছিল জানি না। আমি মুখের ওপর ভোলাকে আমার বাড়ি থেকে চলে যেতে বললাম। ভোলা আমার পা ধরে কাঁদতে কাঁদতে বলল, মোড়ল মশাই, কেবল আপনিই পারেন আমার ছেলেটাকে বাঁচাতে। আপনি দয়া করে ওদের বিয়েটা দিন, আমি আপনার পায়ে পড়ছি। আপনি যা বলবেন
আমি তাই করব, কিন্তু দয়া করে না বলবেন না, নইলে আমার ছেলেটা যদি সত্যি সত্যি কিছু করে বসে তবে আমি আর কি নিয়ে বাঁচবো বলুন তো? আমি আর কি নিয়ে বাঁচবো? দয়া করুন বড় মশাই। আমি ওর মুখের উপরে বলে দিলাম, নিজের ছেলেকে মানুষ করতে পারিসনি, আর এখন আমার কাছে এসে আমার মেয়ের বিয়ের কথা বলছিস? যা, দৌড় হ আমার বাড়ির উঠোন থেকে, বেরো এখান থেকে। আমার সেই কথাগুলো শোনার পরেও ভোলা খানিক চেষ্টা করে গেল ঠাকুর, কিন্তু আমি সেদিন ওর একটা কথাও শুনিনি। অবশেষে ভোলা কাঁদতে কাঁদতে ফিরে গিয়েছিল। ভোলা চলে গেলে আমার মেয়ে করবি আমার সামনে এসে দাঁড়ালে। কি মা, কিছু বলবি? বাবা, ওই লোকটা কে? আর ওভাবে তোমার পায়ে পড়ে কাঁদছিল কেন? ওর নাম ভোলা। ও বলল ওর ছেলে নাকি তোকে বিবাহ করতে চায়, তোকে বিয়ে না করলে ওর ছেলে নাকি আত্মহত্যা করবে বলেছে। এতদিন ধরে আমি তোকে আমার সবকিছু দিয়ে মানুষ করেছি, তাই আমি কখনো চাই না তুই ওইভাবে কষ্টে জীবন কাটাস। তুই তুই কিচ্ছু চিন্তা করিস না মা, আমি তোর বিয়ের জন্য একটা ভালো পাত্র খুঁজে আনবো। বাবা, যদি সত্যি সত্যি ওর ছেলে আত্মহত্যা করে তবে তার পাপ তো আমার ঘাড়েই পড়বে। আমি চাই না সেই পাপ নিয়ে মরতে, বরং আমাকে পেয়ে যদি কেউ বাঁচতে চায়, যদি সে আমাকে ভালোবাসতে চায়, তবে সেই পুণ্যের ভাগিদার হতে আমি রাজি আছি। তাছাড়া বাবা, তুমি এই গ্রামের মোড়ল, সবাই যাতে ভালোভাবে বাঁচতে পারে সেটা দেখা তোমার কর্তব্য। তুমি দয়া করে কিছু একটা করো। এ কি বলছিস কি তুই? হ্যাঁ বাবা, কোনো বাবার কোল খালি হয়ে গেলে সেই পাপ যে আমার ভাগে পড়বে। তুমি কিছু একটা করো। নিজের মেয়ের মুখে এমন কথা শোনার পর আমার মাথা ঠান্ডা হলো। তখন আমি শান্ত মাথায় ভেবে দেখলাম, মেয়ের যদি কোনো অসুবিধা না থাকে তাহলে আমার অমত করাটা ঠিক হবে না। তাছাড়া সত্যিই যদি ওর ছেলে আত্মহত্যা করে বসে, তখন সেই পাপের ভাগিদার তো আমরাই হব। তাই পরদিন সকালবেলায় লোকের মুখে শুনে ভোলার বাড়ির সামনে গিয়ে যখন দাঁড়ালাম, তখন আমি অবাক হয়ে গেলাম ঠাকুর। বাড়ির ভেতরে ভোলার একটা স্ত্রী লোকের কান্নার শব্দ ভেসে আসছে। সম্ভবত ওইটা ভোলার স্ত্রী, কিন্তু তখন আমার মনের মধ্যে একটা ভয় যেন মাথা চাড়া দিয়ে উঠল ঠাকুর। আমি ভাবলাম, তাহলে কি সত্যি সত্যি ওর ছেলেটা আত্মহত্যা করলো? এরপর হঠাৎ ওরা আমার দিকে ফিরে আমাকে দেখতে পেয়ে চমকে উঠল। তারপর কাঁদো কাঁদো গলায় ভোলা বলল, মশাই, আপনার জন্য আমার এত বড় ক্ষতি হয়ে গেল। আপনি যদি তখন রাজি হয়ে যেতেন তখন আমার এত বড় ক্ষতি হতো না। আজ আমার এই সর্বনাশের ক্ষতিপূরণ কে দেবে বলুন? কে দেবে? আমি তো রাজি হয়েছি বলেই তোমার বাড়িতে এলাম ভোলা। এখন আর রাজি হয়ে হওয়ার লাভ নেই মোড়ল মশাই, যা ক্ষতি হওয়া তা হয়ে গিয়েছে। আমার ছেলে আত্মহত্যা করেনি ঠিকই, কিন্তু বাড়ি ছেড়ে চলে গিয়েছে। এই কথা শুনে আমার খুব খারাপ লাগলো। আমি তাও সান্ত্বনা দেওয়ার জন্য বললাম, ঠিক আছে, কোনো চিন্তা করো না বলা, আমি লোক লাগিয়ে তোমার ছেলেকে খোঁজার ব্যবস্থা করছি, দেখছি। এরপর আমি ওখান থেকে বাড়ি চলে আসলাম। বাড়ি এসে করবিকে সে কথা বলতেই ওর খুব মন খারাপ হয়ে গেল ঠাকুর। এই বলে মণিকান্ত একটু থামলো। তা মণিকান্ত, মানলাম তুমি একটা ভুল সিদ্ধান্ত নিয়েছো, কিন্তু এর সাথে তোমার সবকিছু হারিয়ে ফেলার সম্পর্ক কোথায়? মণিকান্ত একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, এরপরই তো আসল ঘটনা ঘটতে শুরু করলো ঠাকুর। এরপর অনেক খুঁজেও আর পাওয়া গেল না ভোলার ছেলেকে। অগত্যা করবীর বিয়ে আমি ভালো একটা ছেলের সাথে দিয়ে দিলাম।
একদিন সন্ধ্যাবেলা করবী ওর শ্বশুর বাড়ির উঠোনে দাঁড়িয়েছিল। হঠাৎ হঠাৎ একটা বিকট শব্দ ও আর্তনাদ ওর কানে ভেসে এলো। আর্তনাদের শব্দ শুনে করবী চমকে উঠে পেছনে ফিরে দেখলো দোতলার ছাদ থেকে নিচে পড়ে গিয়েছে ওর স্বামী। করবী ছুটে গেল ওর স্বামীর কাছে। গিয়ে যা দেখলো তাতে ওর বুকটা ভয়ে কেঁপে উঠল। ঠাকুর, করবী দেখলো ওর স্বামীর মুখে লেগে রয়েছে বিশাল বড় বড় নখের আঁচড়ের দাগ। সেখান থেকে রক্ত ঝরে পড়ছে, আর চোখ দুটোর জায়গাটা পুরো ফাঁকা। কে যেন নখ দিয়ে খুবলে ওর চোখ দুটোকে বের করে নিয়েছে। নিজের স্বামীর রক্ত মাখা বিকৃত ভয়াবহ এই মুখ দেখে করবী আর্তনাদ করে উঠল। পরে ওর আর্তনাদ শুনে সবাই ছুটে আসলো ঠিকই, কিন্তু করবীর স্বামী তো ততক্ষণ মারা গিয়েছে। এরপর করবীর এই অবস্থা দেখে আমি ওকে আমার কাছে নিয়ে চলে এসেছিলাম, কিন্তু এখানে এসেও নিস্তার নেই ঠাকুর। একদিন দুপুরবেলা রান্না সেরে করবীর মা হাত ধুতে যাবে, তখন হঠাৎ বাড়ির উঠোনে দাঁড়িয়ে থাকতে দেখলো একটা সাধুকে। সাধু? হ্যাঁ, সাধু। কিরকম যেন ভয়ঙ্কর দেখতে ছিল তাকে। পরনে কালো কাপড় আর সারা গায়ে শ্মশানের ছাই ভস্য মাখা। হাতে একটা কঙ্কালের মুন্ডও ছিল, আর মাথার চুলগুলো ছিল সর্পের মতো বড় বড়। তাই দেখে করবীর মা ভয় পেয়ে আমাকে ডাকলে আমি আর করবী সেখানে এসে উপস্থিত হই। করবীকে দেখে একবার হেসে নিয়ে সাধু বলল, তোর স্বামী মরে গিয়েছে তাই তো? সামনে তোরও মৃত্যু অপেক্ষা করছে, তোকেও মরতে হবে। নিজের মেয়ের মৃত্যুর কথা শুনে আমি বললাম, কি যাদা বলছো বাবা? সাধু রেগে গিয়ে বলল, তুই চিন্তা করিস না, মোড়ল বলে তোর খুব অহংকার তাই তো? তোকেও মরতে হবে, তোদের সবাইকে মরতে হবে। এই কথা বলে এক বিরাট হাসি হেসে কঙ্কালের মুন্ডটা মাটিতে ঠেকিয়ে কি যেন একটা মন্ত্র পড়ে বেরিয়ে গেল সাধু। আর সেদিন রাতেই ঘটল অঘটন। রাতের বেলা শুয়ে আছে নিজের ঘরে, আর হঠাৎ সেই সময় করবীর ঘর থেকে ওর চিৎকারের শব্দ ভেসে এলো। তাই শুনে আমি আর করবীর মা ছুটে গেলাম ওর ঘরে। তারপর যা দেখলাম তাতে খানিকক্ষণের জন্য আমার শ্বাস বন্ধ হয়ে গিয়েছিল ঠাকুর। দেখলাম মাটি থেকে অনেক ওপরে শূন্যে ভাসমান অবস্থায় রয়েছে করবীর শরীরটা, আর একটা কালো ছায়ামূর্তি ওর চুলের মুঠি ধরে রয়েছে। করবী সেই অবস্থায় কাঁদো কাঁদো গলায় বলল, বাবা, বাবা বাঁচাও আমাকে। তুই কিচ্ছু চিন্তা করিস না মা, কিচ্ছু হবে না তোর। হ্যাঁ, কিচ্ছু হবে না। এই বলে আমি যেই ওর দিকে এগিয়ে যেতে গেলাম, তখনই একটা অদৃশ্য শক্তি মেঝের ডান দিক থেকে খাটটা টেনে আমার পায়ে আঘাত করলো, আর সাথে সাথে আমি পড়ে গেলাম মেঝের ওপর। ওদিকে আমার মেয়ে শূন্যে ভাসমান অবস্থায় আর্তনাদ করে চলেছে, বাবা, বাবা বাঁচাও আমায়। এইবার করবীর মা ছুটে গিয়ে করবীর পা দুটো জড়িয়ে ধরে বলল, মারে, চিন্তা করিস না, কিচ্ছু হবে না তোর। এদিকে আমিও কোনো মতে মেঝে থেকে উঠে দাঁড়াবার চেষ্টা করলাম, আর ঠিক তখনই দেখতে পেলাম সেই কালো ছায়াটা এইবার ঘুরে এসে সামনে থেকে করবীর গলাটা ধরেছে। করবী শ্বাস নিতে পারল না ঠাকুর। ওর মুখ থেকে ভেসে আসছে কষ্ট জর্জরিত একটা ছাপা গোঙানির শব্দ।
ওর চোখগুলো লাল হয়ে যাচ্ছে। চোখের সামনে নিজের মেয়ের এই মরণাপন্ন অবস্থা দেখে আমার নিজেকে বড্ড অসহায় বলে মনে হচ্ছিল ঠাকুর। করবীর মা কাঁদতে শুরু করে দিল। আমার মেয়েকে বাঁচাও, তুমি আমার মেয়েকে বাঁচাও। কিন্তু দুঃখের সময় স্বয়ং ঈশ্বর মুখ ফিরিয়ে থাকলেন। আমি আর করবীর মা ঈশ্বরকে স্মরণ করতে লাগলাম, কারণ চোখের সামনে যা দেখছি তা কোনো মনুষ্য সৃষ্ট ঘটনা নয় ঠাকুর। এর থেকে আমার মেয়েকে যদি কেউ বাঁচাতে পারে তা স্বয়ং ঈশ্বর। এরপর আচমকা ঘরের মধ্যে একটা ঝোড়ো হাওয়া শুরু হলো। সেই দমকা হাওয়ার মধ্যে মিশেছিল মৃত মানুষের গন্ধ। মনে হলো যেন সেই হাওয়া শ্মশানের ধার থেকে আসছে। হ্যাঁ হ্যাঁ, গোটা ঘর জুড়ে ছড়িয়ে পড়লো সেই গন্ধ। সেই গন্ধে দম নেওয়া মুশকিল হয়ে যাচ্ছিল ঠাকুর। সেই ঝোড়ো হাওয়ার দাপটে খাটের পাশে থাকা আলমারিটা পড়ে গেল মেঝের ওপর। সেই শব্দে গোটা ঘরটা যেন কেঁপে উঠল। আর আচমকা দেখতে পেলাম বাতাসে ভাসমান করবীর মাথার চুলগুলো এইবার একটা দড়ির মতো হয়ে করবীর গলাটাকে পেঁচিয়ে ধরল ঠাকুর। কালো ছায়াটা একটা হাতের নখ দিয়ে এক এক করে করবীর চোখ দুটো খুবলে তুলে নিল আমাদেরই সামনে। চোখ থেকে রক্ত গড়িয়ে পড়ল মেঝের ওপর। যন্ত্রণায় করবীর শরীরটা যেন কেঁপে উঠল, কিন্তু গলায় ফাঁস লেগে থাকার কারণে ওর গলাতে একটা শব্দ বেরোলো না ঠাকুর। আমার চোখের সামনে নিজের মেয়ের এইরকম ভয়াবহ মৃত্যু দেখে আমি আর্তনাদ করে উঠলাম। ঠিক তখনই একটা পুরুষালী কণ্ঠের বিকট হাসির শব্দে ভেসে গেল চারিদিক। আর সেই হাসির শব্দে গোটা শরীরটা আমার কেঁপে উঠল। তখন বিয়ের জন্য বলেছিলাম, সেই কথা শুনিসনি। এইবার দেখ তোদের কি হয়। তোর মেয়েকে আর তার স্বামীকে তো মেরেছি, এইবার তোদেরকেও মারব। তোদের জন্য আমাকে ঘর ছাড়তে হয়েছে, সুখে আমার বাবা মাও মরে গিয়েছে। তোদের আমি ছাড়ব না। কিন্তু গলার আওয়াজটা শোনার পরেই বুঝতে পারলাম এটা সেই সাধুর গলার আওয়াজ। আর এদিকে কথাগুলো শুনে বুঝতে অসুবিধা হলো না যে ওটা ভোলার ছেলের কথা। তখনই বুঝতে পারলাম নিজের না পাওয়া ক্ষোভ থেকে ও সব কাজ করেছে। এরপর দেখলাম শূন্যে ভাসমান কালো ছায়াটা করবীর শরীরটাকে ছেড়ে দিল। করবীর শরীরটা নিচে এলিয়ে পড়ল। সেই শরীরে আর কোনো প্রাণের অস্তিত্ব নেই। চোখের সামনে নিজের মেয়ের মৃত্যু দেখে আমরা দুজনেই ভেঙে পড়লাম। এরপর সেই কালো ছায়াটা গোটা ঘর জুড়ে গোল করে একবার পাক খেয়ে হঠাৎ করে জানলার কাঁচ ভেঙে বাইরে বেরিয়ে গেল। এই ভয়ানক ঘটনার পর আমি আর করবীর মা মেয়ের শরীরের কাছে সারা রাত বসে বসে কেঁদেছিলাম। সারা রাত। করবীর মৃত্যুর দুদিন পর হঠাৎ সন্ধ্যাবেলা একটা শব্দ শুনতে পেলাম। আমি ছুটে গিয়ে দেখি দোতলার সিঁড়ি থেকে গড়িয়ে নিচে পড়ে গিয়েছে করবীর মা। তার শরীরে আর প্রাণ নেই। রক্তে গোটা শরীরটা ভেসে গিয়েছে, কিন্তু মুখের অবস্থা দেখলাম সেই করবীরই মতো। এরপর আমি পুরো ভেঙে পড়লাম ঠাকুর। সেদিন সন্ধ্যায় আমি ভয়েতে বাড়ি ছেড়ে দিলাম। আর তারপর এখন তো দেখলেন আমার অবস্থা। মণিকান্ত, সব শুনে যা বুঝলাম এখানে তোমার তেমন কোনো দোষ নেই, কিন্তু না পাওয়ার ক্ষোভ যে মানুষকে কতটা নিচে নামাতে পারে ভোলার ছেলে তারই উদাহরণ। তবে আমি ওকে ছেড়ে দেব না। জানি তুমি তোমার বাড়ি ও পরিবার হারিয়েছ। তোমার পরিবার তো তোমাকে ফিরিয়ে দিতে পারবো না, কিন্তু তোমার বাড়ি তোমাকে আমি ফিরিয়ে দেব। চলো তো তোমার বাড়ি। এরপর আমি মণিকান্তর সঙ্গে ওর বাড়ি গেলাম।
বাড়ির অবস্থা দেখে খুবই খারাপ লাগলো। যে বাড়িতে একসময় অতিথি হিসেবে ছিলাম, আজ সেই বাড়িতে কোনো মানুষ না থাকায় সেটা ভুতুড়ে বাড়িতে পরিণত হয়েছে। অযত্নে বাড়ির রং চটে গিয়েছে, দেওয়ালে আগাছা জন্মেছে। আমার মনটা কেমন ভারাক্রান্ত হয়ে উঠল। কেবলই মনে পড়ছিল আগের বারের সেই আতিথেয়তার কথা, সেই যত্নের কথা, সেই খাওয়া দাওয়ার, বাড়ির সকলের সুন্দর ব্যবহারের কথা। কিন্তু হঠাৎ করেই সেই সব কোথায় হারিয়ে গিয়ে এখন পড়ে রয়েছে এই নিঃসঙ্গ বাড়িটা। এটা ভেবেই মনটা বিষণ্ণ হয়ে গেল। ভাবনার ব্যাঘাত ঘটালো মণিকান্তর ডাক। ঠাকুর, চলুন, ভেতরে চলুন। আমি মণিকান্তর সঙ্গে ভিতরে গেলাম। বাড়িতে কোনো আলোর ব্যবস্থা ছিল না। মণিকান্ত কোনো মতে খুঁজে একটা মোমবাতির ব্যবস্থা করেছে। সেই আলোতেই সন্ধ্যা কাটিয়ে রাতের বেলা শুতে গিয়েছি। তখন ঠাকুরমশাই, আপনি আর মণিকান্ত ওই বাড়িতে ঢুকে সন্ধ্যা থেকে রাত অবধি কাটিয়ে ফেললেন, তখনও কিছু মনে হয়নি? তাহলে কি মণিকান্ত সব কিছুই মিথ্যে বলেছিল? ঠাকুরমশাই একবার কেশে নিয়ে বললেন, না, মিথ্যে বলেনি। কারণ এরপরেই শুরু হলো সেই ঘটনা। রাতের বেলা শোবার আগে খাটের উপরে বসে আমি চোখ বুজে ইষ্টদেবকে স্মরণ করছি। ঠিক তখনই অনুভব করলাম একটা অদৃশ্য কোনো শক্তি এই ঘরে প্রবেশ করেছে। তার উপস্থিতিতে আমি ইষ্টদেবকে স্মরণ করতে পারছি না। মণিকান্তর কথা মতো কেমন একটা শ্মশান ঘাটের হাওয়ার গন্ধ পেলাম। বুঝতে পারলাম অশুভ শক্তি প্রবলভাবে ঘরের মধ্যে বিরাজ করছে। কিন্তু তাহলে তো মণিকান্তের বিপদ আসন্ন। ওকে মারতেই তো অশুভ শক্তির আগমন। হঠাৎ শুনতে পেলাম একটা বিড়ালের আওয়াজ। চমকে চোখ খুলে দেখলাম আমার সামনে বসে রয়েছে একটা কালো বিড়াল, যার চোখ দুটো অন্ধকারে জল করছে। সেই বিড়াল নারকীয় ক্রুদ্ধ দৃষ্টিতে একভাবে আমার দিকে তাকিয়ে রয়েছে। এদিকে হাওয়ার একটা ঝটকায় মোমবাতি অনেকক্ষণ আগেই নিভে গিয়েছে। মণিকান্ত, মণিকান্ত, মণিকান্তকে ডাকলাম, কিন্তু কোনো উত্তর পেলাম না। এরপরেই কেমন একটা ডানা ঝাপটানোর শব্দ শুনতে পেলাম। চমকে পিছন ফিরে তাকাতেই এক রাশ কালো অন্ধকার ছাড়া আর কিচ্ছু দেখতে পেলাম না। তারপর উপরে চোখ যেতেই যা দেখলাম, তাতে আমার মতো ভবঘুরে তান্ত্রিকেরও ভয়ে শরীরটা কেঁপে উঠল। কি দেখলেন ঠাকুরমশাই? দেখলাম শূন্যে ভাসমান অবস্থায় রয়েছে মণিকান্তর দেহ, আর একদল কালো রক্তচোষা বাদুর, যারা এই পরিত্যক্ত বাড়িতে বাসা বেঁধেছিল, তারা মণিকান্তর শরীর থেকে পরম তৃপ্তিতে রক্ত চুষে খাচ্ছে। মণিকান্তর চিৎকার করার কোন উপায় নেই, কারণ গলাটাকে চিপে ধরে রেখেছে একটা বড় বড় নখযুক্ত হাত। ঠাকুরমশাই, কি ছিল ওটা? পিশাচ? না, পিশাচ নয়, প্রেত। ওই ধরনের ছায়া মূর্তি বা প্রেত শ্মশানের ধারে ঘুরে বেড়ায়। এদের বশ করতে গেলে খুব কঠিন সাধনা করতে হয়। যা বুঝলাম, ভোলার সেই ছেলে বাড়ি ছাড়ার পর নিজের না পাওয়া আকাঙ্ক্ষার প্রতিশোধ নিতে সাধনাকে ভুল পথ হিসেবে বেছে নিয়েছিল।
তারপর তার কাছের কোনো এক শ্মশানে প্রেত সাধনা করে এদের বশ করেছে। আর এরপর সেই প্রেতকে দিয়েই কবরী আর কবরীর মাকে মেরেছে। নেহাত মণিকান্ত বাড়ি ছেড়েছিল, কিন্তু নিজের চোখের সামনে মণিকান্তের এই অবস্থা দেখে আমিও ক্ষণিকের জন্য ভয় পেয়ে গিয়েছিলাম। তাহলে কি আপনি মণিকান্তকে বাঁচাতে পেরেছিলেন? বলছি, সেই ঘটনাই বলছি। যখন দেখলাম মণিকান্তের ওই অবস্থা, তখন আমি গর্জে উঠলাম, মণিকান্তকে ছেড়ে দে, ছেড়ে দে বলছি। আমার সেই গর্জন শুনে মণিকান্তের বোধহয় হুঁশ ফিরল। শূন্যে ভাসমান অবস্থায় করুণ দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে রইল। এদিকে সেই কালো ছায়া মূর্তি আমার দিকে ফিরে কি একটা বলল, যার বিন্দু মাত্র আমি কিছু বুঝতে পারলাম না। বুঝলাম তখন, যখন সেই কালো বিড়ালটা পিছন থেকে একবারে ডেকে আমার উপরে লাফিয়ে পড়ল। তারপর নখ দিয়ে একটা আঁচড় বসিয়ে দিল আমার পিঠের উপর। কিন্তু তখন আমার সেদিকে খেয়াল নেই। আমি মনে মনে মধু সুন্দরী দেবীকে স্মরণ করে উঠে দাঁড়ালাম। দেখলাম সেই ছায়া মূর্তির একটা হাত এইবার এগিয়ে যাচ্ছে মণিকান্তের চোখ লক্ষ্য করে। সেই সাথে খেয়াল করলাম মণিকান্তের চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। আমি এবার যেই না এগিয়ে যেতে যাব, হঠাৎ একটা দৃশ্যে চমকে উঠলাম। দেখলাম কোথা থেকে আরো দুটো ছায়া মূর্তি উড়ে আসলো, কিন্তু অবাক করা ব্যাপার হচ্ছে ওরা মণিকান্তকে মারল না, ওরা ওই কালো প্রেতকে তাড়িয়ে নিয়ে বেড়ালো সারা ঘর জুড়ে। সেই ফাঁকে আমি মধু সুন্দরী দেবীর নাম করতে করতে গিয়ে শূন্যে ভাসমান মণিকান্তকে ধরে খাটে শুয়ে দিলাম। দেখলাম সেই বাদুরগুলো এইবার গোল করে ঘর ময় পাক খেয়ে দরজা দিয়ে বেরিয়ে গেল। এদিকে সেই তিন ছায়া মূর্তির মধ্যে এক প্রকার যুদ্ধ শুরু হলো। সে কি ভয়ানক যুদ্ধ! অনেক যুদ্ধের পর সেই প্রেত সেখান থেকে চলে গেল, সেই সাথে বাকি দুই ছায়া মূর্তিও চলে গেল। কি হলো ঠাকুর মশাই, আপনার কি কিছু করার আগেই আরো দুটো প্রেত উদয় হলো, আর ওরা মণিকান্তকে না মেরে ওকে বাঁচিয়ে দিল? মানে ব্যাপারটা ঠিক বুঝলাম না। আমি কি একবারও বলেছি যে ওই ছায়া মূর্তি দুটো প্রেত? তাহলে কি? ওই ছায়া মূর্তি দুটো ছিল কবরী আর কবরীর মা। অপমৃত্যু ঘটায় ওরা মুক্তি পায়নি, এদিকে একই ঘটনা আবার ঘটাতে ওরা মণিকান্তকে বাঁচিয়ে দিয়ে গেল। মণিকান্ত বেঁচে গেল মানলাম, কিন্তু আবার যদি সেই প্রেত ফিরে আসে? না, আর ফিরবে না, কারণ নিজের কাজ পূরণ করতে না পারলে সেই প্রেত আর পুনরায় সেই কাজ করে না, বরং তাকে যে আহ্বান করেছিল তাকে মেরে দেয়। তার মানে সেই সাধককে প্রেত মেরে ফেলেছে, আর মণিকান্ত ওর বাড়িও ফিরে পেল, তাই তো? হ্যাঁ, কিন্তু এই প্রথমবার আমার কিছু করার আগেই অদৃশ্য শক্তি তার ভালোবাসা দেখিয়ে গেল, বাঁচিয়ে দিয়ে গেল নিজের পরিজনকে। দেখলাম ঠাকুর মশাইয়ের গল্প শুনতে শুনতে কখন যে তেলে ভাজাগুলো শেষ হয়ে গেছে তা আমরা টেরও পাইনি। তারপর আমি আর কিশোরী ঠাকুর মশাইকে বিদায় জানিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আমাদের এই গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। যারা চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন। শুধু বেল আইকনটি টিপে নোটিফিকেশন অন করে দিন, যাতে আমাদের পরবর্তী কাজগুলোর খবর সবার আগে আপনার কাছে পৌঁছয়। ধন্যবাদ।